অফিস থেকে বাসায় যাচ্ছিল আরাফ। যাওয়ার পথে হঠাৎ করেই ব্রেক খসাতে হয় আরাফকে। ওর গাড়ি থেকে একটু দূরেই লোক সমাগমে রাস্তা পরিপূর্ণ। তাই আরাফের মতো আরো অনেকেই গাড়ি নিয়ে অপেক্ষা করছে এই ভিড় থেকে নিজেদের মুক্ত করার জন্য। প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করেও এই মানুষের সমাগম কমছে না, বরং ক্রমান্বয়ে আরো বেড়েই চলেছে, যা প্রায় বেহাল অবস্থা অন্য পথচারীদের জন্য। তাই আরাফ নিজেই গাড়ি থেকে নেমে পড়ল সামনে কি হয়েছে তা দেখার জন্য। আসলে আরাফের মন মেজাজ ভালো ছিল না সকাল থেকেই, তাই এতক্ষণ নিজেকে গাড়িতে বন্দি করে রেখেছিল। আঙ্কেল, একটু সাইড দিন, এত মানুষ কেন এখানে? একটা লোক বলল, আচ্ছা বাবা, দেখো কি কাণ্ড, গত 15 মিনিট ধরে মেয়েটা পড়ে আছে। আমরা কাছে গেলে আবার যদি ফেঁসে যাই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মেয়েটাকে মরে টরে গেল কি না। পাশের আরেকজন বলল, কি দেখবা বাবা, দেখো কোথাও কোনো কাণ্ড ঘটিয়ে সুইসাইড করতে আসছে কি না। আরাফ তাদেরকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি সামনে গেল এবং দেখল একটা মেয়ে অজ্ঞান হয়ে রাস্তার মাঝে পড়ে আছে, পুরাই বাচ্চাদের মতো, ছড়ানো ছিটানো চুলগুলো। আর মানুষ কত কিছুই না বলছে এই মেয়েটাকে। সত্যি আজব দুনিয়া, কেউ অ্যাক্সিডেন্ট করতে গেলে হাজারবার ভেবে অ্যাক্সিডেন্ট করতে হবে। এইসব মানুষের জন্যই পুরো সমাজটাই অস্থিতিকর হয়ে উঠেছে। মেয়েটার কাছে যে দেখলো আরাফ, মেয়েটি জ্ঞান হারিয়ে পড়ে আছে, অথচ এই মানুষগুলো বলছে মরে পড়ে আছে কিনা। কেউই কাছে আসেনি হয়তো। পাশের এক লোক, দেখছেন স্যার, মরে গেছে মনে হয়, পুলিশকে খবর দেই। আরেক লোক বলল, কেন যে বাবা মারা কোনো শাসন করে না, একা একাই ছাড়ে, আল্লাহ মাবুদি ভালো জানে। চুপ করবেন আপনারা, এই আপনাদের মনুষ্যত্ব। একটা মেয়ে আধমরা হয়ে পড়ে আছে আর আপনারা ভাবছেন ভালোভাবে না দেখেই যত সব ভুলভাল কথা শুরু করে দিয়েছেন। আসলেই পারেন আপনারা। আরাফ রেগে বলছে কথাগুলো। ভেবে দেখুন, আজকে যদি আপনাদের ঘরের মেয়ে এভাবে বাইরে পড়ে থাকতো, আর তখন যদি মানুষ এভাবে কথা বলতো, তখন কেমন লাগতো নিজেদের। তাই আগে ঘরের কথা চিন্তা করুন, অন্যের দিকে আঙুল তুলবেন না। আপনারা এতক্ষণ শুটিং দেখছিলেন তাই না? একটা মেয়ে এভাবে অসহায় হয়ে পড়ে আছে, আপনাদের বিবেকটা একটুও কাজ করেনি। এই মেয়েটাকে একটু সাহায্য করা দরকার, একটু হসপিটালে নিয়ে যাই, অথচ আপনারা ভেবে নিয়েছেন মেয়েটি মারা গেছে, পুলিশকে খবর দিবেন। সত্যি আপনারা পারেন। এইসব বলেই আরাফ অচেনা মেয়েটিকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। তখন অনেকেই সাহায্যের জন্য ওদের সাথে গেল। আরাফও আর কিছু বলল না। আরাফ নিজের গাড়ি করে যাচ্ছিল, আর অন্য মানুষগুলা আলাদা গাড়ি নিয়ে যাচ্ছিল। দুপুর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না অর্ণার। সৎমা আর তার ভাই দুইজনে মিলে অর্ণার বাবা যখন অফিস থেকে বাসায় আসলো, তখন থেকেই এখন পর্যন্ত বানিয়ে বানিয়ে নালিশ করছে। দেখো, হয়তো কোনো কুটুম বানিয়ে তার সাথে সুযোগ খুঁজে বের হয়ে গেছে, সবার মুখে চুলকানি দিয়ে। আগেই তো বলেছিলাম তোমার মেয়ের মতিগতি বেশি ভালো না, আমার কথা কানে যায়নি তো এখন বুঝো মজা। একটা অপয়া মেয়ের জন্য আমার ছেলে মেয়ের দিকেও ভালোভাবে খেয়াল দিচ্ছিলে না, শুধু সারাক্ষণ অর্ণা অর্ণা করেই মুখের ফেনা তুলছিলে। অর্ণার বাবা কি বলবে কোনো ভাষা খুঁজে পাচ্ছিলেন না, দুই চোখ বেয়ে অঝরে পানি ঝরছিল, থামার কোনো নামই নেই। তার সেই ছোট্ট পুচকে মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, তা ভেবেই সে দিশেহারা হয়ে পড়েছে। সেই ছোট্ট রাজকন্যা অর্ণার ভালোর জন্যই তার বাবা দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে তাকে। আজকে সেই অর্ণাই ভালো নেই। একের পর এক অত্যাচারের কারণে মেয়েটি হয়তো আজকে ঘর ছাড়া হয়ে গেল। ওর সুখের জন্যই তো এই বিয়ে নামক খেলায় নামলেন সে আবার। আমার মেয়েটা কোথায় আছে, আল্লাহ ওরে ভালো রেখো। সব মা তো ভালো হয়, কিন্তু আমার মেয়েটা কেন এমন দুর্ভাগ্য নিয়ে জন্মেছিল? না নিজের মায়ের আদর পাইছে, না সৎ মায়ের। আশরাফ চৌধুরী, অর্ণার বাবা, এতক্ষণ মেয়ের চিন্তায় কান্না করছিলেন। কী বা করার আছে এখন তাছাড়া? আর তার তার মেয়েটা যে হতভাগা তা ভালোই বোঝা হয়ে গেছে সে ছোটবেলা থেকে। না কখনো নিজের মায়ের আদর পেয়েছে, না পেয়েছে সৎ মায়ের ভালোবাসা। দ্বিতীয় সংসারে এক ছেলে এক মেয়ে। তার দ্বিতীয় বউ নুরুন্নাহার বেগম তার দুই ছেলে মেয়েকে নিয়েই ব্যস্ত থাকত। অর্ণার দিকে খেয়াল তো দূরের কথা, আশরাফ চৌধুরীর অনুপস্থিতিতে বাসার সব কাজ করাতো, কিন্তু তার সেই ছোট্ট মেয়েটা সবকিছু মুখ বুজে সহ্য করত। যখন অন্যর বয়স 3 বছর ছিল, তখন তার মা আফরোজা আক্তার ঘর সংসার ছেড়ে অন্য কারো হাত ধরে চলে যায়, শুধুমাত্র আশরাফ চৌধুরীর কাছে টাকা ছিল না বলে। অথচ নিজে একজন কলেজের শিক্ষিকা ছিলেন। আশরাফ চৌধুরী ছোট ব্যবসায় থাকায়
আফরোজা বেগমের ইগোতে লাগে, অথচ একদিন সম্পর্ক করে বিয়ে করেছিলেন তারা। বর্তমানে আশরাফ চৌধুরীর রাগে ঘৃণায় ভালোই টাকা পয়সার মালিক হয়েছেন। অন্যান্যদের মতো তিনিও মাথা উঁচু করেই আছেন সমাজে। তাই টাকার পিছু ছুটতে ছুটতে মেয়েকে সময় দিতে পারেননি। মেয়ের এবং সংসারে খেয়াল রাখার জন্য তিনি দ্বিতীয়বার বিয়ে করেন, অথচ তার মেয়ের সুখ তো দূরের কথা, সুখের ধারা পর্যন্ত দেখেনি। তবুও আশরাফ চৌধুরী একটু আশা নিয়ে আছেন, মেয়েকে কোনো রকম অনার্স পাস করিয়ে একটা সুযোগ্য এবং পরিবারের হাতে তুলে দেবেন। তার মেয়েটি যেন একটু সুখ খুঁজে পায়, তাহলে মরেও শান্তি পাবে সে। তার একটা ভুলের জন্য তার মেয়েকে মাসুল গুনতে হচ্ছে। এইসব ভেবেই নিজেকে অনেক অপরাধী মনে করেন আশরাফ চৌধুরী। বেশ কিছুক্ষণ সময়ের পরে চোখ মেলল অচেনা মেয়েটি। অন্যান্য মানুষগুলো হাসপাতালে আসার পরেই যে যার বাড়িতে চলে যায়। শুধুমাত্র লোক দেখানোর জন্যই তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু তারা কোনো কিছুই করলো না, সবটাই সামাল দিতে হলো আরাফকে। এতক্ষণ অচেনা মেয়েটির পাশে বসেছিল, লোক দেখানোর জন্য নয়, বরং কেমন একটা মায়া কাজ করছিল। এই পিচ্চি মুখের ওপরে চোখ টিপ টিপ করে আশেপাশে তাকালো অর্ণা। একটা অচেনা লোককে ওর বেড ঘেঁষে চেয়ারে বসে থাকতে দেখে খানিকটা চমকে উঠল। নিজেকে বেড থেকে ছাড়াতে হাতে একটা টান অনুভব করল। কেউ তার হাত ধরে টানছে তা ভাবল না। দুই হাতেই স্যালাইন আর ব্লাড চলছিল এবং নিজের শরীর অনেকটা দুর্বল থাকায় কিছু করতে না পেরে অর্ণা চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো শুয়ে আছে আর চেয়ারে বসে থাকা লোকটাকে চোখ বন্ধ করে দেখছিল। গাইস, আজকের পর্বের জন্য এতটুকুই রাখছি। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগছে অ্যান্ড আশা করি এটার দ্বিতীয় পর্বের জন্য ওয়েট করবা।